বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছিলেন, ভোটের আশঙ্কা হলেই বা শাসক দল হেরে যাওয়ার আশঙ্কা হলেই বেজে ওঠে ঘন্টা। কোথায়? সীমান্তে। হ্যাঁ বন্ধুরা, সীমান্তে ঘন্টা বেজে ওঠে যুদ্ধের, অথবা প্রতিবেশী রাষ্ট্রের আতঙ্কে কখনো কখনো ভারতবর্ষ কেঁপে ওঠে। কিন্তু সীমান্ত নয়, এবার ভোটের ঠিক কয়েক ঘন্টা আগে কেঁপে উঠেছে স্বয়ং ভারতের রাজধানী দিল্লি। এবং সেই দিল্লিতে লালকেল্লা, চাঁদনি চক মার্কেটের একদম নিকটে আপনারা দেখেছেন কি বিস্ফোরণ। এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা দুই সংখ্যাকে ছাড়িয়ে গেছে, অর্থাৎ দুই ডিজিট 10-এর উপরে হতাহতের সংখ্যা। আহত হয়েছে অনেক। শহরে আছেন দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চৌকিদারের মতো পাহারা দিয়েছেন, কিন্তু তাতেও কাজ হয়নি। ফাটলো বোমা ভারতের রাজধানী স্বয়ং দিল্লির লালকেল্লায়। এবার কি বলবেন? চলছে বিহারে ভোট। এই বিহারের ভোটের শেষ দফা, অর্থাৎ দ্বিতীয় দফার কয়েক ঘন্টা আগে এই বিস্ফোরণে মানুষের মধ্যে একটা আতঙ্ক। আতঙ্ক তো হবেই, আর তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয়, ওই মুসলিমরা অর্থাৎ ওই পাকিস্তানিরা ভারতে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এটা তো একটা আবেগ। তার উপরান্ত মুসলিমরা এসে মারছে হিন্দুদেরকে। এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত মর্মাহত। আমরা প্রিয় বন্ধুরা, ভোট মিটতে না মিটতে শুরু হয়ে যায় বিভিন্ন এক্সিট পোলকারী সংস্থাগুলো এক্সিট পোলের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো কৌশল মাত্র। আপনারা দেখেছেন, যখন 2024 সালে নির্বাচন হলো, বিজেপিকে 400-র উপরে কোনো কোনো এক্সিট পোল সংস্থা তারা দিয়েছিল। আলটিমেটলি তাদের কি হয়েছে শেষ পর্যন্ত? এবং পশ্চিমবঙ্গে যোগ দিতে আপনারা দেখতে পান, সমস্ত সংস্থায় বিজেপিকে 100-র উপরে বা বিশাল টক্কর, বা মমতার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক সেটা ধসে পড়েছে, অতএব তিনি আর সিএম থাকতে পারছে না, এইরকম ভাবে বিশাল একটা বাতাবরণ তৈরি করেছিল এক্সিট পোল। তার সঙ্গে সঙ্গে আবার যদি আমরা ঝাড়খণ্ডের দিকে তাকাই, সেখানেও একই রকম পরিস্থিতি। তবে বারবার এই পরিস্থিতিগুলো হয় কিসের জন্য, কারা করে, ইচ্ছাকৃত করে না অনিচ্ছাকৃত করে, এগুলো আমাদেরকে বুঝতে গেলে এর ভিতরে অনেক কিছু ব্যাপার আছে, যেটা আমজনতা, সাধারণ মানুষ বুঝেও বুঝতে পারে না। তবে আমজনতাকে সতর্ক থাকতে হবে সবসময়কার জন্য। এক্সিট পোলকারী সংস্থাগুলো তারা ঘরে বসে এই ধরনের কাজগুলো করছে, না বাড়ি বাড়ি গিয়ে তারা যে দেখায় 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ বা 10 লক্ষ, 50 লক্ষ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, সেগুলো কি যুক্তিসঙ্গত? তার প্রুফ কি আছে? তারা ঘরে বসে এই ধরনের কথাগুলো বলে। তারা ক্যালকুলেশন করে দেখে যে কোন এলাকায় কোন বিষয় নিয়ে বেশি চর্চা হয়। কিন্তু আপনাদেরও বুঝতে হবে, একটা এলাকা সারা জীবন একই রকম পরিস্থিতি থাকতে পারে না। সেই এলাকার রুটি রুজি, রোজগার, এই সমস্ত বিষয়গুলোর নিউ জেনারেশন জেন জি যেভাবে পরিচালনা করে আগামী দিনের সরকার, সেদিকে এগোবে। তবে সবচাইতে বলা বাহুল্য, আপনারা দেখেছেন বিহারের নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে সারা ভারতবর্ষের মধ্যে একটা টান টান উত্তেজনা। কেন এই টান টান উত্তেজনা? কেননা বিহারের যে পল্টু বাবু আছেন, তার যে সুতো, সেই সুতোর উপরে ভর করে কেন্দ্র সরকার দাঁড়িয়ে আছে। তাই তার সুতো ছিঁড়ে যাওয়া মানে কেন্দ্র সরকারের সুতো ছিঁড়ে যাওয়া। তাই তো ভোটের মাত্র 4-5 দিন আগে আপনারা দেখেছেন যে পেনশন, বার্ধক্য ভাতা যেটা, বয়স্ক ভাতা যেটা, সেটাকে 400 টাকা থেকে বাড়িয়ে 1050 টাকা করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি, তাহলে তো পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম মহিলারা যারা সরকারি চাকরি করেন, সেই সমস্ত মহিলাগুলো সবাই তো টাকা পাচ্ছে, মান্থলি 1000 টাকা করে। লক্ষ্মীর ভান্ডার নামে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সরাসরি অ্যাকাউন্টে নিচ্ছে।
সেটা তো অনেকদিন ধরেই দিচ্ছে। এক একটা জায়গাতে এক এক রকমের ইস্যু। সেই ইস্যুটা বিহারে কোন পরিস্থিতির দিকে যায়, লালু প্রসাদ এর ছেলে অর্থাৎ তেজস্বী যাদব যে কথাগুলো অঙ্গীকারগুলো করেছেন সেগুলো কতটা পূরণ করতে পারছে। আবার যদি আমরা একটু খেয়াল করে দেখি, পল্টু বাবুও কিন্তু তার উন্নয়নের সংস্থা যতটা দেখিয়েছে তার চেয়ে ধর্মীয় জাত বিচারের বিষয়টাই বেশি করে দেখিয়েছে। বারবার ধর্মীয় জাদুতেই কি উপকার হবে বিহার তথা ভারতের মানুষ? না তারা রুটি রোজগার, দিন আনা দিন খাওয়া মানুষের কথা ভেবে দিন আনা দিন খাওয়া মানুষের যে ভোট অধিকার সেটা ন্যায় যেদিকে মনে হবে সেই দিকেই দেবে? নাকি স্ট্রং রুমেও অনেক কিছু ঘটনা ঘটে? আপনারা দেখেছেন যে ব্যালট বাক্স ভর্তি একটি ট্রাক রাতের অন্ধকারে তারা একটা জায়গা থেকে আর একটা জায়গায় শিফট করছিল। এর সত্যতা জানা যায়নি যদিও, তবে অনেক সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে স্ট্রং রুমে এগুলো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্র থেকে যেখানে স্ট্রং রুম করা হয়েছে সেখানে পৌঁছাতে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। তার ক্রিয়া পদ্ধতি সমস্ত কিছুই মেনটেন্স করার কথা। তাহলে সেই হিসাবে দেখতে গেলে সেগুলো পৌঁছে যাওয়ার কথা ছিল অনেক আগেই। ভোর ৩টে কেন বেজে গেল? সত্যিই কি স্ট্রং রুমে ঢোকার আগেই ব্যালট বক্সগুলোকে ওলটপালট করে দেওয়ার কোনো চক্রান্ত ছিল? যদি চক্রান্ত যদি না থাকবে তাহলে ভোর ৩টে বেজে গেল কেন? অর্থাৎ আজকে রাত পোহালেই গণনা, এবং সেই গণনাতেই নির্ধারিত হয়ে যাবে ভাগ্য সাধারণ মানুষের। কে আসছে আগামী দিনে বিহারের মসনদে? সেই একই রকম ভাবে চলবে, না নতুন কোনো মানুষ এসে যেরকম ভাবে বিহারে বলেছে প্রত্যেকটা ফ্যামিলিকে একটি করে চাকরি দেওয়া হবে সেই পথেই মানুষ নির্বাচন করে এগিয়ে নিয়ে যাবে? সেটার জন্য আমাদেরকে চোখ রাখতে হবে আগামী 14 তারিখ, অর্থাৎ রাত পোহালেই 14 তারিখ। সেখানেই আমরা পেয়ে যাব আমাদের নির্বাচিত একটা রাজ্য সরকার। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে থাকুন থটস অফ সানারুল। আমি সানারুল আপনাদের সঙ্গে সবসময়কার জন্য জিও পলিটিক্স নিয়ে ভিডিও বানাই। তবে আজকে একটু দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভিডিও বানালাম, কেননা যেহেতু আগামীকালকে নির্বাচনের রেজাল্ট বিহারের, তাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন সবসময়কার জন্য সজাগ থাকুন। ভালো থাকবেন। টাটা।